জুলাই গণ অভ্যুত্থানে যেটা হয়েছে এটা আমরা কখনো দেখি নাই। মানে গুলি করতেছে, আমরা হেলিকপ্টার থেকে গুলি করতে দেখছি, নিজের চোখে দেখছি, স্নাইপার শটে শহীদ হয়ে যেতে দেখছি, নিজের চোখে দেখছি, কিন্তু কেউ রাস্তা ছাড়তেছে না। একজন পড়ে যাচ্ছে, আবার মানুষ সামনে এসে দাঁড়িয়েছে। এইটা রিমার্কেবল ঘটনা। এটা আমার মনে হয় শুধু সিনেমাতেই সম্ভব। এখনো যদি যাত্রাবাড়ি পয়েন্টে আমার মনে হয় এগুলা অবাস্তব ঘটনা, যেটা আমরা নিজের চোখে দেখছি আর কি। কারণ হচ্ছে আমরা 13 সালে রাজপথে ছিলাম, আমরা মানুষকে শহীদ হইতে দেখছি, আমাদের সাথে বন্ধুরা শহীদ হয়েছে, আমরাও আমাদের কেউ গুলি খাচ্ছে, পালায় যাচ্ছে, আবার মিছিল আসছে, পালায় যাচ্ছে, এইভাবে আমাদের হিট অ্যান্ড রানের মতো আমরা পলিটিক্স করছি। কিন্তু রাজপথে দাঁড়ায় ছিলাম, মানুষ শহীদ হয়ে যাচ্ছে, আবার মানুষ ঘরে ফিরে যাচ্ছে না। দিস ইজ ডিফারেন্ট। এই ঘটনাটা ঘটছে এই আবাবিল পাখি, আসলে আল্লাহ তাআলা এটা করেছেন। তো পাশাপাশি আমি মনে করি এইখানে বড় পাখির ও ঈগলেরও একটা ভূমিকা আছে, মানে হচ্ছে বিএনপি এবং জামাত। এটা খুবই তাদের নাম মেনশন না করলে আমি মনে করি সঠিক হবে না, হচ্ছে যে এই পয়েন্টগুলোতে পিপলকে অর্গানাইজ করতে বিএনপি এবং বিশেষ করে ছাত্র শিবিরের একটা বড় কন্ট্রিবিউশন আছে আর কি। ফলে তাদের এই কন্ট্রিবিউশনকে আমরা মানে উল্লেখ না করলেই নয়। আপনি তো 5 তারিখের পরে আরেকটা সংগঠন করলেন, জাস্টিস ফর জুলাই, এইটার কি অবস্থা এখন? জাস্টিস ফর জুলাই আমি নাগরিক কমিটিতে যোগ দেওয়ার আগে ছেড়ে দিছি আর কি। আচ্ছা, জাস্টিস ফর জুলাইটা আমরা সেপ্টেম্বর মাসের 6 তারিখে আত্মপ্রকাশ করছিলাম। আমরা ওই সময় দেখলাম যে শহীদদের এবং আহতদের নিয়ে কেউ কাজ করতেছে না। 1 মাস হয়ে গেল, তখন মাত্র 1 মাস হয়েছে। ডিএনএ শহীদদের লাশগুলার ডিএনএ প্রোফাইলিংগুলো করা হচ্ছে না, তারপর আপনার হচ্ছে আহতদের তালিকা হচ্ছে না, শহীদদের তালিকা হচ্ছে না, এগুলো নিয়ে কেউ কাজ করতেছে না। তখন জাস্টিস ফর জুলাই এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা ছিল যে এই কাজগুলো করার জন্য সরকারকে প্রেশারাইজ করবে। এবং আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবেই ওই সময় মোটামুটি ভালো সাড়া ফেলেছিলাম মানুষের মধ্যে, মানুষ খুব আগ্রহ প্রকাশ করতেছিল। পরবর্তীতে নানান পলিটিক্যাল বাস্তবতায় যখন নাগরিক কমিটি ইমার্জ করলো, নাগরিক কমিটিতে আমাদের সবাইকে যোগ দেওয়ার জন্য এক প্রকার নানান ধরনের আলাপ আলোচনা চলতেছিল। পরে এখনকার আমাদের মানে ছাত্র উপদেষ্টা প্লাস নাগরিক কমিটির সাথে নেতৃবৃন্দ, তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। তারা সে সময় বলতেছিল যে ছাত্রদের ইউনাইটেড একটা ফোর্স আসলে দরকার। যদি আমরা ভাই এরকম ছোট ছোট অনেক দোকান না খুলে আমরা যদি একত্রিত হয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, তাইলে পরিবর্তনটা হবে, নাইলে পরিবর্তনটা হবে না। তো এই ব্যাপারে আমাদের মধ্যে মতানৈক্য ছিল, আমরা এগ্রি করতেছিলাম না। কিন্তু তারপরেও এটা নিয়ে অনেক আলাপ আলোচনা, অনেক কিছু হওয়ার পরে একটা পয়েন্টে গিয়ে আমরা এগ্রি করলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে মানে জীবনে তো বহুত কিছুই করলাম, একটা ট্রাই করি আবার সবাই মিলে। তখন আমরা অনেকগুলো সংগঠন, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ থেকে শরীফ ওসমান হাদি, প্যাক থেকে ওই রাতুলদের সংগঠন, প্যাক থেকে হচ্ছে মেহরাব তালুকদার পিয়াস, তারপর হচ্ছে যাত্রাবাড়িতে জুলাই বিপ্লব পরিষদের থেকে রাকিব, তারপর এন্টিফেসিস্ট কোয়ালিশন থেকে প্রতিনিধি রাফিদ, এরকম বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন যারা জুলাইয়ের মধ্য থেকে তৈরি হয়েছিল, তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে, প্রতিনিধিদেরকে নিয়ে আমরা নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলাম আর কি। এরপরে কি জেএফজি বিলুপ্ত হয়ে গেল? জেএফজি তারপর গ্র্যাজুয়ালি ওইখানে আমি বেসিক্যালি আমাদের আবদুল্লাহ আলামিন তিনি সদস্য সচিব ছিলেন, আমি আহ্বায়ক ছিলাম। সদস্য সচিব নাগরিক কমিটিতে থেকে যাওয়ার জন্য উনি রিজাইন করলেন, আমাদের মধ্যে একটা কিছু ডিসপুট হয়েছিল এর পার্সপেক্টিভে। আচ্ছা, পরবর্তীতে আহ্বায়ক সেও জয়েন করলো। তারপর যে থার্ড ম্যান ছিল আমাদের নাইম আহমেদ, সেও নাগরিক কমিটিতে জয়েন করলো। ফলে আমাদের মধ্যে একটা কনসেনসাস ছিল যে আমরা যারাই নাগরিক কমিটিতে জয়েন করবে তারা জাস্টিস ফর জুলাই থাকতে পারবে না। কারণ ওই সময় আমরা এটা বলছিলাম যে জাস্টিস ফর জুলাই তো আসলে প্রেশার গ্রুপ, বিরোধী দল, আর নাগরিক কমিটি তো সরকারি দল। আচ্ছা, তো আমরা সবাই মিলে সরকারি দলে যোগ দিতেছি, একটা উদ্দেশ্য যে একটা বড় রাজনৈতিক শক্তি করব। তো একই সাথে আমি সরকারি দলও করি, বিরোধী দলও করি, মানে জাস্টিস ফর জুলাইও যদি করি তাহলে এই সংগঠনটা কোনো ফাংশন করবে না, এটা জাতীয় পার্টির পরিণতি হবে। তো আমরা যেহেতু মানে সরকারেই যোগ দিতেছি, বাকশাল, যে সবাই মিলে একটা দলে যোগ দিব, তো তাইলে আর আমি জাস্টিস ফর জুলাই কিভাবে থাকি, এরকম একটা কনসেনসাস আমাদের মধ্যে ছিল, যার কারণে আমরা ওইটা ছেড়ে জয়েন করার পরে তো স্বাভাবিকভাবে এইখানকার প্রধান 3টা ফেজ যখন ছেড়ে চলে গেছে, তখন অর্গানাইজেশনটা রান করাটা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত না হলেও এটা কার্যত আসলে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আরেকদিন ভাই একটা বিষয় কি, আপনি তো শিবির করতেন, এরপরে আপনি নিউলি ফর্ম পার্টি প্রতিষ্ঠা করেছেন, জাস্টিস ফর জুলাই করেছেন, নাগরিক কমিটিতে আপনি ছিলেন,
নাগরিক পার্টিতেও সম্ভবত আপনি, না, নাগরিক পার্টিতে আমি না ছিলাম। থাকলেও নাগরিক এই পার্টিতে মুহূর্তে join আপনি করিনি। হচ্ছে বাংলাদেশে আছেন। আপনার সম্পর্কে একটা কথা এভাবে চালু আছে যে আপনি যেই সংগঠনেই আপনি প্রতিষ্ঠা করেন কিংবা আপনি যেই সংগঠনে যোগ দেন, আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে সেই সংগঠনটা ভেঙে যায় বা বিলুপ্ত হয়। তাহলে সেই আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশও কি সামনে ভেঙে যাবে বা বিলুপ্ত হতে পারে বলে মনে করেন? আমি তো আমার ক্যারিয়ার শুরু হয়েছে শিবিরের সাথে। আমি 10 বছর শিবিরের সদস্য ছিলাম, 2 বছর সাথী ছিলাম, 2 বছর কর্মী ছিলাম, প্রায় 15 বছর শিবির করছি। শিবির এখনো ভেঙেও যায় নাই, বিলুপ্তও হয় নাই আর কি। কিন্তু এরপর আপনার হাত ধরে যেগুলো যাত্রা, আমার হাত ধরে এটা বলা যাবে না, মানে আমি তো একক ইনিশিয়েটর ছিলাম না, আমরা আর কি যেটার ইনিশিয়েটর ছিলাম। নিউলিফর্ম পার্টি আমরা যখন বিলুপ্ত করি, ঠিক আছে, এটা তো আর আমার একক সিদ্ধান্তে হয় নাই। জি, এই ইনিশিয়েটর আমরা যারা ছিলাম আমাদের মধ্যে কনসেনসাসের ভিত্তিতেই এটা হয়েছে আর কি। তো দেখেন আমাদের যে উদ্যোগটা, বিশেষ করে 2টা উদ্যোগ যদি আমি বলি, যে নিউলিফর্ম পার্টি এবং জাস্টিস ফর জুলাই, পরবর্তীতে আমি এই শিবির ছাড়ার পরে আমি এই 2টা উদ্যোগের সাথেই সরাসরি জড়িত ছিলাম আর কি, মানে ইনিশিয়েটরদের মধ্যে এক ছিলাম। নিউলিফর্ম পার্টির ওই পরিণতিটা স্বাভাবিক ছিল ওই সময়ের বাস্তবতায়। এছাড়া আমাদের সামনে আসলে আর বিকল্প কোনো অপশন ছিল না। ওটাকে চালু রাখাটা আমাদের জন্য ওই অ্যাসেসমেন্টে আমাদের ক্যাপাসিটি ছিল না। আর জাস্টিস ফর জুলাইয়েরটা আমি বলবো যে এটা খুবই খারাপ পরিণতি হয়েছে আর কি। এটা আমরা চালু রাখতে পারলে ভালো হইতো। এইটা পলিটিক্যালি আসলে নাগরিক কমিটিতে যাওয়া রাইট ডিসিশন নাকি রং ডিসিশন সেটা সামনে মূল্যায়নের দাবি রাখে। তবে আমার মনে হয় আমি না গেলেও পারতাম আর কি নাগরিক কমিটিতে। হয়তো এখন আমি যখন মূল্যায়ন করি, যে কমিটিতে না গিয়ে হয়তো আমরা জাস্টিস ফর জুলাই নিয়ে কাজ করলেও পারতাম।